কিন্তু উনি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি। তাই উনার যে কোনো আচরণ, যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখবো। সালাউদ্দিন সাহেবের টোন দেখেন, আবার দেখেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। মনে হয় ধমকাইতেছেন, উনার ধমকানিরে কেউ তো দে না। হ্যাঁ, সে বলে চুপপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর প্রফেসর ইউনূস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প বেছে নেবে। মানে চুপপুর কোনো বিকল্প নাই। আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগ কোনদিন গণতন্ত্র বুঝেনি। আমি আজকে তারুণ্যের কথা বলতে এসেছি। বাংলাদেশে তারুণ্যের ভাবনা কি হওয়া উচিত সেটা শুনতে এসেছি। বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত, ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে 2-3টা কাজকে কন্ট্রোল করার জন্য। আপনারা শুনলে অবাক হবেন, এই কথাটা এখনো গোপন রেখেছে। মীর জাফর ওয়াকারুজ্জামান উনি কনভিক্টেড হবে, উনি আসামি হবে, কারণ ওইসব মামলায় উনি আসামি। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে খলিলুর রহমানের দায়িত্ব নেওয়ার পর থেকে, যেটা অন্য কেউ কোনো অতীত পররাষ্ট্র মন্ত্রী বা অ্যাডভাইজার অর্জন করতে পারেনি, সেটা তিনি অর্জন করেছেন। সেটা হলো দর্শক, ভারতের রয়ের এজেন্ট ঢুকে পড়েছে বিএনপির মধ্যে। এরই মধ্যেই যেভাবে আওয়ামী লীগ দ্বারা বাংলাদেশকে শাসন করেছিল ভারত, ঠিক একইভাবে বিএনপির দ্বারাও বাংলাদেশকে শাসন করতে চাইছেন ভারত। আর এর মূল হোতা হচ্ছেন বিএনপির সালাউদ্দিন, যাকে বলা হয় বাংলাদেশের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি। আওয়ামী লীগ বিএনপির পরে সালাউদ্দিনকেই তৃতীয় দর ক্ষমতাধর বলা হয়েছে। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে তথ্য সহকারে। কিন্তু উনি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি। তাই উনার যে কোনো আচরণ, যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব। আমরা উনার সাম্প্রতিক ঔদ্ধত্য নিয়ে শুরু করতে পারি। দেখেন, একটু লক্ষ্য করেন, সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই। এখনই যেন দলের মহা কিছু হয়ে গেছে, মঈন খানকে বক্তব্য দিতে থামাই দিল। পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ। তারপরে মঈন খান বক্তব্য দিচ্ছেন, এটা ওনার সহ্য হইল না, উনি চলে গেছেন। দেখেছেন, দেখেন। যে 3টি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে ওনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না, উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে? আবার ওনার বক্তব্যের টোন দেখেন, মনে হয় ধমকায় ধমকায় কথা বলতেছেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আবার পাশাপাশি আমির খসরু মাহমুদের বক্তব্য দেখেন, নম্র বিনয়ী ভাবে বলতেছেন, তাই না? দেখেন, আমি একটু বলি, এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই 3টার উপর আলোচনা হয়েছে। তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন, আবার দেখেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। মনে হয় ধমকাইতেছেন, উনার ধমকানিরে কেউ তো দে না। হ্যাঁ, সে বলে চুপপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর প্রফেসর ইউনূস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প বেছে নেবে। মানে চুপপুর কোনো বিকল্প নাই। হাসিনার যেমন বিকল্প ছিল না, চুপপুরে বিকল্প নাই। যাই হোক, এটা আওয়ামী লীগ বললে তো মানা যাইতো, এটা বিএনপি বলে যে চুপপুর কোনো বিকল্প নাই। কোন লেভেলের বেদবি দেখেন। সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে, বলে খুব গুরুতর প্রশ্ন, যেটার জবাব ওনারে দিতেই হবে, বিএনপিকেও দিতে হবে। কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায়, সরকার গঠন করতে চায়, এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব। আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এস আলমের অফিসে বসতেছে। এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি? এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি? এটা না একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে। সারা দেশে একটা ধারণা প্রবল, সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার, দুর্বৃত্ত অলিগার্ক এস আলমকে, তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন। সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত, বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত।
সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন, গুম হয়েছিলেন যে বাসায়, ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল। অদ্ভুত ব্যাপার না? ফিরে আসলেন, যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি। সালাউদ্দিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন, এটা সত্য। গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না। গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। সালাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই, আজকা পর্যন্ত জমা দেন নাই। এটা নিয়ে ইলিয়াস বলছিল, ইলিয়াসকে কি গালাগালি সবাই। ইলিয়াস তো ভুল বলে নাই। সালাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক, উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের, এই প্রশ্ন ওনাকে করাই যায়, এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে। এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে। ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস তাসনিম খলিল লিখছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র‍্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন, ব্র্যাকেটে গুম। বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রোপাগান্ডা করছো, তাদের উপরে মজলুমের লানত। হ্যাঁ, ঠেলায় পড়লে নাকি বাঘের ধান খায়। আর পার্সিকুলার তাসনিম খলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলারি ইউজ করে, লানত ইউজ করেছে। যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ। ইলিয়াসের কারণে হাজার হোক, লানত শব্দটা তো ইউজ করেছে। সালাউদ্দিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি, সবাই। ইলিয়াসও বলছে, সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে, ইলিয়াসও দাঁড়াইছে। আমাদের সকলের সহমর্মিতা আছে, সমবেদনা আছে। কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে, যার জবাব ওনাকে দিতে হবে, কারণ উনি পলিটিশিয়ান। যাই হোক, উনি গুম হয়েছেন, এটার কারণে ওনাকে কোনো ইনডেমনিটি দেওয়া তো সম্ভব না। সম্ভব না। যাই হোক, এই প্রসঙ্গে বিস্তারিত না যায়, আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি। এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস, ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন। হ্যাঁ, পুরো সময়। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যেই তথ্যটি শুনলেন পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে, যে কিএনপি কিভাবে বিএনপির নেতাকর্মীদেরকে অপমান করে কথা বলছেন এই সালাউদ্দিন ভারত থেকে ফিরে আসার পরে, যদিও ছাত্রদের কারণেই তিনি ভারত থেকে ফিরে এসেছেন, অথচ সেই যেই ভারত চাইছেন তাকে সামনে রেখে বাংলাদেশকে শাসন করতে। দর্শক, এবার আরও কিছু চাঞ্চল্যকর তথ্য শুনবো আমরা জ্যাকব মিল্টনের কাছ থেকে। তিনি কি বলছেন এই সালাউদ্দিনকে কেন্দ্র করে, চলুন দেখি। বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত, ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে 2-3টা কাজকে কন্ট্রোল করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশে যদি পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠু তদন্ত হয়, আপনারা শুনলে অবাক হবেন। এ কথাটা এখনো গোপন রেখেছে। মীর জাফর ওয়াকারুজ্জামান উনি কনভিক্টেড হবে, উনি আসামি হবে, কারণ ওইসব মামলায় উনি আসামি। পিলখানা হত্যাকাণ্ডে উনি আসামি হবেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি আসামি হবেন, এবং আয়নাঘর প্রকল্পে উনি আসামি হবেন। এখন ওনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার প্রেসার দিচ্ছেন যে ইলেকশন দেন, কেন জানেন? জেনারেল ওয়াকারকে এই 3টা অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনার নামটা যেন বাদ যায়, হাসিনার নামটা যেন বাদ যায়, মুজিব ফ্যামিলির লোকগুলোর নাম যেন বাদ যায়, ভারতে তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা যেন বাদ যায়, অজিত দোভালের নামটা যেন বাদ যায়, রয়ের নামটা যেন বাদ যায়। বিক্রম মিশ্রী ওয়াকারুজ্জামানের সাথে এই কথাগুলো বলেছে। সালাউদ্দিন এবং মির্জা ফারুক এবং গোরখুদক আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, আব্দুল্লাহ মিন্টু, সালাউদ্দিন, এরা সবাই এগ্রি করেছে নির্বাচন হলে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি ওয়াদা করেছে জেনারেল ওয়াকারের নাম বাদ দিবে, বিএনপি ওয়াদা করেছে হাসিনা এবং শেখ পরিবারের সবার নাম বাদ দিবে, তাপসের নাম বাদ দিবে, ওবায়দুল কাদেরের নাম বাদ দিবে। তো এখন ওয়াকার চিন্তা করছে বিএনপি কে যে কোনো মূল্যে ক্ষমতায় আনতে হবে, তার নামটা যেন এসব হত্যাকাণ্ড মামলা থেকে তার নামটা যেন বাদ যায়। হঠাৎ করে তারা ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করলো। কেন চ্যালেঞ্জ করলো দর্শকবৃন্দ? তারা বলছে করিডোরের কথা, যে এই ওয়াকারের
চোখের সামনে থেকে রাস্তায় করিডোর দিয়েছে, বিমান পথে করিডোর দিয়েছে, জল পথে করিডোর দিয়েছে, আকাশ পথে করিডোর দিয়েছে। ওয়াকার কি একবারও কোনো কথা বলেছে ভারতের সাথে? একবারও ওয়াকার কোনো কথা বলে নাই।